শিক্ষক শ্রদ্ধেয় ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা স্বাগত জানাই। লোকসভা সহ বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে প্রেস ক্লাব কলকাতা কিছু মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাতে আমরা সমস্ত দলের সভাপতিদের আমন্ত্রণ জানাই বা সম্পাদককে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। উনি দূর থেকে আসছেন, রাস্তাতে যানজটের ফলে ঘুরে আসতে হয়েছে, ওই জন্য একটু দেরি হয়েছে। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা বহু সংখ্যায় সাংবাদিক, চিত্রগ্রাহক সবাই উপস্থিত হয়েছেন, কারণ আপনারা না এলে এই আয়োজনের কোনো মানে হয় না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় যে আপনারা অতীতেও যা সহযোগিতা করেছেন, আমরা সুষ্ঠুভাবে আজকের এই মিট দ্য প্রেস অনুষ্ঠানটি আয়োজন করতে পারবো। উনি সবচেয়ে আগে তার প্রারম্ভিক বক্তব্য রাখবেন 15-20 মিনিট মতো। তারপরে আপনারা এক এক করে হাত তুলবেন, প্রত্যেকেই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া আশা করি উনি প্রত্যেকের উত্তর দেবেন। সবার শুরুতে আমি ক্লাবের সহসভাপতি প্রসূন আচার্যকে অনুরোধ করব উত্তরীয় দিয়ে আমাদের মাননীয় অতিথিকে স্বাগত জানাবার জন্য। ডক্টর মজুমদারের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের গণমাধ্যম শাখার প্রধান শ্রদ্ধেয় তুষার কান্তি ঘোষ। আমি ডক্টর মজুমদারকে তার প্রারম্ভিক ভাষণের জন্য বক্তব্যের জন্য অনুরোধ করছি। ডক্টর সুকান্ত মজুমদার। সবাইকে নমস্কার। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু লেট হয়ে গেছে এবং আমি যেহেতু বর্ধমান থেকে দুর্গাপুর থেকে আসছি, তো সেই জন্য আসার পথে যানজটের জন্য আমার বিলম্ব হয়, আমি ক্ষমা প্রার্থী। স্নেহাশিস দা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, উনি আছেন, সভাপতি মহোদয় আছেন, প্রেস ক্লাবের সহসভাপতি, সহ সম্পাদক সহ যারা আছেন প্রত্যেকে আমার তরফ থেকে শুভেচ্ছা, এবং সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার। আমার সাথে তুষার ঘোষ, আমাদের গণমাধ্যমের প্রধান, তিনিও আছেন। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে দুটো ফেজ হয়ে গেছে। 7 তারিখ অর্থাৎ আগামীকাল তৃতীয় ফেজ, এবং লোকসভা নির্বাচন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে ঠিক হয় যে দেশের প্রধানমন্ত্রী কে হবে বা কোন দল এই ভারতবর্ষের নীতি প্রণয়ন করবে, যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে। দেখুন, একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয়, আমি বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী 3.0 সরকার তৈরি হতে চলেছে। এবং উল্টো দিকে যারা আছে, আমাদের যারা বিরোধী, তারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে, অথবা কখনো কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ভোটে পরিণত হয়ে যায়, অর্থাৎ তাদের না নীতি আছে না নেতা আছে। যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল। আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তার উত্তরসূরি। অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে, বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার জেতে, তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক, এবং এই পরিবারবাদী দলগুলো শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটি জায়গায় আছে। আপনি ঝাড়খণ্ডে চলে যান, এবং আজকে আমরা কোইন্সিডেন্টালি বা আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গের মতো চিত্র, সেই 51 কোটির যে পাহাড়, টাকার পাহাড় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম কালকে। আজকে প্রেস ক্লাবে আমি আছি, আপনাদেরকে সম্বোধন করছি। গতকাল ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি, তার আত্মসহায়ক, তার পরিচালকের বাড়ি থেকে 30 কোটি টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি, ইডি উদ্ধার করেছে। অর্থাৎ এই প্রত্যেকটি দল দুর্নীতিগ্রস্ত এবং কুশলকারী দল। এবং আমরা দেখতে পাই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল, একদিকে আমাদের নরেন্দ্র মোদী মতো নেতা, অমিত শাহের মতো নেতা, এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা
নেতৃত্ব আছে, আমরা একদিকে, বিপরীত দিকে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে একদিকে কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে সন্দেশখালীর মতো ঘটনা ঘটানো, এবং তার সাথে এখন নতুন এক জিনিস আমরা চোখের সামনে দেখতে পেলাম, যে যারা কিছু মানুষ বা কিছু বিধায়ক তৃণমূল কংগ্রেসের বা কিছু নেতৃত্ব, যারা এখন পশ্চিমবঙ্গে আমাদেরকে 70 এবং 30% হিসেব বোঝাচ্ছে, এবং কোথাও 70% হয়ে গেলে গঙ্গায় ডুবে মরতে হবে সুকান্ত মজুমদার যদি আপনার নাম হয়, বা তুষারকান্তি ঘোষ যদি আপনার নাম হয়, তার আমরা প্রচন্ড হুমকি পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বাংলাকে এই জায়গা থেকে পরিত্রাণ খুঁজে পেতে হবে, এই থেকে রাস্তা খুঁজে পেতে হবে। তাই আমার মনে হয় যে এই যে দুর্নীতিগ্রস্ত দলগুলো যারা আছে, তৃণমূল কংগ্রেসের মতো দল, যারা সারদা থেকে, রোজ ভ্যালি থেকে, হাইকোর্ট থেকে, পিনগন থেকে, তার সহ বিভিন্ন যে চিট ফান্ডের একের পর এক কেলেঙ্কারি, 100 দিনের কাজের টাকার মিসইউজ, এবং আবাস যোজনার ঘর থেকে মিড ডে মিলের চাল, কোনো কিছুই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিক্রি করতে বাদ দেয়নি বা চুরি করতে বাদ দেয়নি। এবং আমি খুব ইয়ার্কির ছলে বলি যদিও, যে তৃণমূল কংগ্রেস একটি দিকে রেকর্ড করেছে, ভারতবর্ষে এর আগে বহু রাজনৈতিক নেতা দুর্নীতি করে জেলে যাওয়ার উদাহরণ আমরা দেখেছি, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে জয়ললিতা থেকে শুরু করে অনেকে। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে একজন নেতাকে দেখলাম, তিনি একা যাননি, সঙ্গে বান্ধবী সহ জেলে গেছেন। তো এই যে ডবল ডবল চাকরির কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমরা এখন দেখতে পাচ্ছি ডবল ডবল গ্রেফতার হচ্ছে। তাই এখন পশ্চিমবঙ্গের শিক্ষক পুল কে আমাদেরকে ভাগ করতে হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এই অযোগ্যদের জন্য, যেহেতু উনি খুব বাংলা ভাষায় পটু এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারেন এবং অভিনয় খুব সেরা এবং পটু মানুষ, তিনি নতুন একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, ব্যতিক্রমী চাকরি। এই ধরনের শব্দবন্ধ অন্তত আমি আমার চাকরি জীবনে কোথাও শুনিনি। জীবনে যখন প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম, তখন এই ধরনের ব্যতিক্রমী চাকরি, এই ধরনের শব্দ কিন্তু আমি অন্তত অভিধানে পড়িনি, এই প্রথম জানতে পারছি। যদিও বাংলাতে আমার বুদ্ধি অতটা নয়। একদিকে যেমন পুরো বন্ধা পশ্চিমবঙ্গে তৈরি করেছে, এসএসসি হচ্ছে না। আজকেই নিশ্চয়ই আপনাদের কাছে খবর, আপনাদের কাছে এসেছে যে আমারই লোকসভা কেন্দ্রে আমিনপুর, কুশমুন্ডি বিধানসভার আমিনপুর বলে একটি জায়গা আছে, সেইখানে ইমরান বলে একটি ছেলে, যে এসএসসি নিয়ে আন্দোলন করছিল, সে মানসিক যে দুশ্চিন্তার জন্য ব্রেন স্ট্রোকে মারা গেছে। তার এই মৃত্যু অত্যন্ত দুঃখের, এবং এই ধরনের মৃত্যু পশ্চিমবঙ্গে গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিএড করেছে, যারা বসে আছে যে এসএসসি হবে, স্কুলের মাস্টারমশাই হবো বা দিদিমণি হবো, তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবং তারা এইভাবে অনেকেই, কেউ কেউ মৃত্যু মুখে, কেউ আত্মহত্যার পথ, কেউ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচন উপলক্ষে, অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ম্যানিফেস্টো, আপনারা যাকে ইংরেজিতে বলেন, আমরা যাকে সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র ঘোষণা করেছি। বলা বা কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু 2-4টি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমত বলি যে এই যে সংকল্পপত্র, এই সংকল্পপত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে, অর্থাৎ জনতা জনার্দনের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। আমরা সাজেশন বাক্স তাদের মত দেওয়ার জন্য রেখেছিলাম। প্রায় 15 লক্ষ সাজেশন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং প্রায় 4 লক্ষ ভিডিও এবং এই ধরনের 15 লক্ষ যে মতামত বা পরামর্শ আমরা নিয়েছি। আমরা প্রত্যেকের জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্পপত্রে রেখেছি। প্রথমত আমি যে বিষয়টি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাংবাদিক মহলের সামনে আনা উচিত বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই, কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে
5 লক্ষ টাকার 60% অর্থাৎ 60% কেন্দ্র সরকার দেয়, রাজ্য সরকারকে 40% দিতে হয়। নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি, মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স 70 বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনবো। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের 40% রাজ্য সরকার দিলেও আনবো, না দিলেও আনবো। অর্থাৎ সরাসরি 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। এটা মোদীজির গ্যারান্টি এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধা দেওয়া মানে শুধু তো তার সুবিধা নয়, তার পরিবারেরও সুবিধা। তিনি যদি 5 লাখ টাকার চিকিৎসা পান, তার ছেলেটি বা তার মেয়ে যে তার দেখাশোনা করেন তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হয়। তা আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদীজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির, সেই সরকার 70 বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বীমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব। আমরা যুবকদের জন্য আমরা স্টার্টআপ থেকে শুরু করে ফিন্যান্সিং এর স্টার্টআপের সাথে সংযুক্ত ফিন্যান্সিং এর উন্নতি, মুদ্রা লোনকে 10 লাখ থেকে বাড়িয়ে 20 লক্ষে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারে আরো বেশি ইনভেস্টমেন্ট এবং তার সাথে সরকারি পরীক্ষায় এই যে দুর্নীতি, এই দুর্নীতিকে রোধ করার জন্য পেপার লিক সংক্রান্ত পেপার লিককে রোধ করার সংক্রান্ত কঠোর থেকে কঠোর আইন আনার প্রতিশ্রুতি আমরা আমাদের এই সংকল্পপত্রে দিয়েছি, যাতে এই পেপার লিকের রোধ থেকে আমরা আগামী যুব প্রজন্মকে, আগামী যুবকদেরকে, যুবতীদেরকে মুক্তি দিতে পারি। এছাড়াও উচ্চমানের ব্যবসার গ্লোবাল সেন্টার এবং ইনফ্রাস্ট্রাকচারে আমি আগেই বলেছি বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন আরো বেশি হবে, এর ফলে জব ক্রিয়েশন আরো বেশি হবে। কৃষকদের জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 6,000 টাকা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রায় 50 লক্ষ কৃষক আমরা সেই কৃষক সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই বিগত 10 বছরে আমাদের সরকার 22টি ফসলে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি যাকে আমরা সংক্ষেপে বলি, তাতে আমরা বৃদ্ধি করেছি। আমরা সরকার এইবার এমন পরিকল্পনা করছে যাতে ডাল এবং তৈলবীজ এই দুটিতে আমরা পরনির্ভরশীল। আপনারা জানেন যেমন পাম অয়েলের জন্য আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয় এবং তার ফলে তারা যখন চান তখন এক্সপোর্ট কমিয়ে দেন এবং তার ফলে আমাদের এখানে জনগণকে তেল বেশি দামে কিনে খেতে হয়। স্বাভাবিকভাবে আমরা এর হাত থেকে মুক্তির পথ খুঁজছিলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নীতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে আমরা আত্মনির্ভর হব এবং পৃথিবীর বৃহত্তম আনাজ অর্থাৎ কৃষিজাত প্রকল্প, কৃষিজাত দ্রব্য তাকে সংরক্ষণের ব্যবস্থা, কীটনাশক প্রয়োগ থেকে সয়েল হেলথ অর্থাৎ মাটির যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার, সেই জিনিসগুলো আরো বেশি করে কৃষিক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার আগামী দিনে ইমপ্লিমেন্ট করবে। লোকসভাতে পাস হয়ে গেছে, লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে 2029 সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে, আপনারা সকলে জানেন। এছাড়াও মহিলাদের প্রায় 1 কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানিয়েছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় 3 কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই। ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল, যেগুলো ব্যবসায়িক কেন্দ্র